আজকে আমরা পড়বো জারণ বিজারণ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে জারণ বিজারণ মতবাদ নিয়ে আমরা আলোচনা করবো। তো মূলত জারণ বিজারণ তিনটা মতবাদ আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের পুরাতন মতবাদ বা সনাতন মতবাদ, সেকেন্ড যেটা হচ্ছে ইলেকট্রন মতবাদ, যেটা 9-10 ছিল, আর একটা হচ্ছে আধুনিক মতবাদ, যেটা জারণ সংখ্যা সংক্রান্ত বিষয়। তো আমরা এখন আলোচনা করবো ফার্স্ট হচ্ছে জারণ বিজারণ সনাতন মতবাদ। তার আগে একটা কথা বলে রাখি, তো জারণ বিজারণটাকে ইংরেজিতে বলছে রেডক্স রিঅ্যাকশন। এই শব্দটা মূলত আসছে এখানে দুটা শব্দ থেকে। তো রেড মানে কি লাল, আর অক্স মানে কি সার, তার মানে কি লাল সার নাকি লাল গরু। লাল গরু মানে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখানে রেডটা আসছে হচ্ছে রিডাকশন থেকে, রেড আসছে রিডাকশন থেকে, আর অক্সটা আসছে হচ্ছে অক্সিডেশন থেকে। তো রিডাকশন শব্দ অর্থ হচ্ছে বিজারণ, আর অক্সিডেশন অর্থ হচ্ছে জারণ। রিডাকশন অর্থ বিজারণ, আর অক্সিডেশন যেটা, এটার অর্থ হচ্ছে জারণ। তো মূলত যে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান হয় বা জারণ মানে পরিবর্তন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তো যেহেতু আমরা একটু আগে বললাম যে এখানে মূলত আসলে তিনটা মতবাদ পাওয়া যায়, তো তিনটা মতবাদের মধ্যে আমরা ফার্স্ট আলোচনা করবো সনাতন মতবাদ নিয়ে। তো এটা একটু গুরুত্বের সাথে দেখতে হবে, এখানে 10টা পয়েন্ট টোটাল, এই 10টা পয়েন্টের উপর আমরা এখানে আলোচনা করবো। তো প্রথমে আমরা দেখবো জারণ বিজারণের সনাতন মতবাদ। প্রথম আলোচনা করবো জারণ বিজারণের সনাতন মতবাদ। তো সনাতন মতবাদ এটা মূলত হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে এটা হচ্ছে রিলেটেড। তো জারণ বিজারণ বিক্রিয়া দেখা যায় যে এখানে আমাদের ফার্স্ট আমরা জারণটা নিয়ে আগে একটু আলোচনা করি, তারপর বিজারণ নিয়ে আলোচনা করা যাবে। প্রথমে লিখো জারণ বিক্রিয়া। তো সনাতন মতবাদ অনুসারে জারণ বিক্রিয়া কি সেটা আমি বলে একটু লিখে নেবো আগে। তো জারণ বিক্রিয়া বিষয়টা আগে একটু লিখে নাও, লিখো যে বিক্রিয়ায় অক্সিজেন কিংবা তড়িৎ মৌল যুক্ত হয় বা সংযোগ ঘটে, যে বিক্রিয়ায় অক্সিজেন কিংবা তড়িৎ মৌলের সংযোগ ঘটে, যে বিক্রিয়ায় অক্সিজেন কিংবা তড়িৎ মৌলের সংযোগ ঘটে, দেখো যে বিক্রিয়ায় অক্সিজেন কিংবা তড়িৎ মৌলের সংযোগ ঘটে, যে বিক্রিয়ায় অক্সিজেন কিংবা তড়িৎ মৌলের সংযোগ ঘটে, অথবা হাইড্রোজেন কিংবা তড়িৎ মৌলের অপসারণ ঘটে, অথবা হাইড্রোজেন কিংবা তড়িৎ মৌলের অপসারণ ঘটে, অথবা হাইড্রোজেন কিংবা তড়িৎ মৌলের অপসারণ ঘটে, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় অক্সিজেন কিংবা তড়িৎ মৌলের সংযোগ ঘটে, অথবা হাইড্রোজেন কিংবা তড়িৎ মৌলের অপসারণ ঘটে, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। তড়িৎ মৌলের অপসারণ ঘটে, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে এখানে চারটা কথা, একটা হচ্ছে অক্সিজেন সংযোগ অথবা অক্সিজেন সদৃশ যাদের পাওয়া যায়। অক্সিজেন সদৃশ কারা? যারা অধাতু বা হচ্ছে মাইনাস মৌল যারা। তো মূলত মাইনাস মৌল হিসেবে আমরা অধাতুকে চিনে থাকি। তাহলে অক্সিজেন অথবা মাইনাস মৌল হচ্ছে সংযোগ। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে হাইড্রোজেন কিংবা হচ্ছে প্লাস যেগুলো মৌল পাওয়া যায়, অর্থাৎ ধাতু যারা। তো হাইড্রোজেন কিংবা ধাতুর যদি হচ্ছে অপসারণ ঘটে, তাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। তারপরে পুরো কথাটাকে ভেঙে ভেঙে 5টা পয়েন্টের উপর আলোচনা করব। তো 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অক্সিজেনের সংযোগ। তো প্রথম পয়েন্ট হচ্ছে অক্সিজেনের সংযোগ। প্রথম পয়েন্ট হচ্ছে অক্সিজেনের সংযোগ। তো অক্সিজেনের সংযোগ যেটা, তাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। তাহলে একটু খেয়াল করি, এখানে আমরা কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলাম। তো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলে তৈরি করবে এখানে কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখা যাচ্ছে যেহেতু এখানে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে গেল, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। এন্ড যদি বল জারণ ঘটছে কার, জারণ ঘটে এখানে কার্বনের, যার সাথে অক্সিজেন যুক্ত হয় তার জারণ ঘটে। তাহলে এখানে বলা যাবে কার্বনের জারণ ঘটে, এখানে কার্বনের জারণ ঘটে এই বিক্রিয়া। আবার যদি আমরা এরকম করি যে 2 মোল হাইড্রোজেন নিলাম, এই 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেনের বিক্রিয়া দিচ্ছি, এখানে তৈরি করবো 2 মোল পানি। এই যে 2 মোল যে পানি তৈরি করলো, এটাও কিন্তু একটা জারণ বিক্রিয়া। তো এই জারণ বিক্রিয়াতে দেখা যাচ্ছে যে এখানে আমাদের হাইড্রোজেনের সাথে যেহেতু অক্সিজেন যুক্ত হচ্ছে,
তাহলে এখানে বলা যাবে হাইড্রোজেনের জারণ ঘটে। এখানে তাহলে বলা যাবে এখানে হাইড্রোজেনের জারণ ঘটবে, হাইড্রোজেনের জারণ। তাহলে যে বিক্রিয়া অক্সিজেনের সংযোগ ঘটে তাকে বলা জারণ বিক্রিয়া। এখানে কার্বন অথবা হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে কার্বন এবং হাইড্রোজেন এদের জারণ ঘটে। বোঝা গেল আপনি এই পয়েন্টটা? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এবার তড়িৎ-ঋণাত্মক মৌল যদি যুক্ত হয়, তড়িৎ-ঋণাত্মক মৌল সংযোগ। 2 নম্বর পয়েন্ট তড়িৎ-ঋণাত্মক মৌল সংযোগ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌল সংযোগ। এখানে মূলত তড়িৎ-ঋণাত্মক মৌল বলতে বোঝাচ্ছে অধাতু। তো এই অধাতু যখন যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এখানে ক্যালসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া দিচ্ছি এখানে আমরা। তাহলে ক্যালসিয়ামের সাথে নাইট্রোজেন, নাইট্রোজেন তো একটা অধাতু, আর অধাতু যেগুলো সেগুলো হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌল বলা যায়। তো ক্যালসিয়ামের সাথে নাইট্রোজেনের যখন বিক্রিয়া দিলাম আমরা, এখানে তৈরি করে ফেলবে ক্যালসিয়াম নাইট্রাইট, এখানে তৈরি করে ফেলবে ক্যালসিয়াম নাইট্রাইট। তাহলে এটা কিন্তু একটা জারণ বিক্রিয়া, কারণ এখানে ক্যালসিয়াম একটা ধাতু ছিল যার সাথে একটা তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এরকম তড়িৎ-ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় তাকে আমরা জারণ বিক্রিয়া বলতে পারি। তাহলে বলো তো এখানে কার জারণ ঘটে? ক্যালসিয়ামের জারণ হবে এখানে, যার সাথে যুক্ত হয়। তাহলে এখানে ক্যালসিয়ামের জারণ ঘটে, এখানে ক্যালসিয়ামের জারণ ঘটে। তাহলে এরকম তড়িৎ-ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় তাকে আমরা বলতে পারবো জারণ বিক্রিয়া। আবার আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত হওয়ার অর্থ তড়িৎ-ঋণাত্মক মৌলের পরিমাণ বৃদ্ধি পেলেও কিন্তু জারণ বিক্রিয়া আমরা বলতে পারবো। ঠিক আছে, তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত হওয়া যে কথা, তড়িৎ-ঋণাত্মক মৌলের পার্সেন্টেজ বা পরিমাণ বৃদ্ধি পাওয়া কিন্তু একই কথা। যেমন আমরা একটা বিক্রিয়া দেখি এখানে, আমরা এখানে ফেরাস ক্লোরাইড তার সাথে এখানে আমরা স্টেনিক ক্লোরাইডের বিক্রিয়া নিলাম। এখানে ফেরাস ক্লোরাইড তার সাথে হচ্ছে আমরা এখানে ফেরিক ক্লোরাইড তার সাথে এখানে আমরা স্টেনাস ক্লোরাইডের বিক্রিয়া নিলাম। এই বিক্রিয়াতে দেখা যাবে তৈরি করবে ফেরাস ক্লোরাইড, তার সঙ্গে এখানে তৈরি করবে স্টেনিক ক্লোরাইড। এখন যদি আমরা লক্ষ্য করি, এইখানে ক্লোরিন ছিল 2টা, এখানে ক্লোরিন হয়ে গেল কয়টা? 4টা। তার মানে কি তড়িৎ-ঋণাত্মক মৌলের শতকরা পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু 2টা নতুন করে ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে গেল। তাহলে এটাও বলা যাবে জারণ বিক্রিয়া। এখন অনেকে বলতে পারো তো এখানে তো কমে গেছে, তাহলে তো এটা বিজন বিক্রিয়া হবে। হ্যাঁ, ওই যে 9টা আমরা পড়ে আসছি না যে জারণ বিজন যুগপৎ বিক্রিয়া একসাথে ঘটে। অবশ্যই একসাথে ঘটছে এখানে, প্রত্যেকটা বিক্রিয়াতে আসলে একসাথে সব 2টা ঘটনা ঘটে। কিন্তু আমরা যখন জারণ বলবো তখন হচ্ছে বিজন নিয়ে কোনো আলোচনা করব না, বিজন বলে জারণ নিয়ে কোনো আলোচনা করবো না। কারণ পুরাতন মতবাদটা কিছুটা লিমিটেশন আছে, তার সাথে নতুন মতবাদ তো আসে নাই। তো পুরাতন মতবাদ লিমিটেশন এইগুলাই, যে এখানে মূলত আমরা জানবো বিজন যখন আলাদা করে আলোচনা করতে যাব একটু কেমন কেমন লাগার কথা, কারণ হচ্ছে আমাদের তার পাশেই কিন্তু দেখবো আবার বিজন বিক্রিয়া ঘটে যাচ্ছে। যেহেতু এখানে অনেকগুলো পয়েন্ট হতে আমরা করবো কি জারণ এবং বিজনটাকে আলাদা করে আলোচনা করবো। আর যদি পয়েন্ট অল্প হইতো বা এক কথায় যদি অ্যান্সার হইতো, যেমন ওই যে আমরা 9-10 পড়ে আসছিলাম ইলেকট্রন ছাড়লে জারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, তখন কিন্তু এত ঝামেলা করতে যাইতাম না আমরা। এখানে দেখো ওই সংজ্ঞার মধ্যে কিন্তু 4টা কথা আছে, আর 4টা কথাকে ভাগ করলে 5টা কথা বের হয়। তো এই কারণে যেহেতু অনেকগুলো পয়েন্ট, এই কারণে আমরা জারণটা আলাদা এবং বিজারণটা আলাদা করে আলোচনা করতেছি। তাহলে এখানে হচ্ছে আমরা জারণ নিয়ে আলোচনা করবো। এখানে ফেরিক ক্লোরাইডের এখানে ক্লোরিন কমে গেল, এটা নিয়ে আমরা কোনো আলোচনা করবো না। আমরা শুধু দেখাবো যে কারটা বেড়ে গেছে। তাহলে বলো তো এখানে জারণ ঘটছে কার? এখানে স্টেনাস ক্লোরাইডের জারণ ঘটে। এখানে স্টেনাস ক্লোরাইডের জারণ ঘটে, এখানে স্টেনাস ক্লোরাইডের জারণ ঘটে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের মাইনাস মূলক পাওয়া যায়, অর্থাৎ এদের বলা হয় ভালোভাবে বলা হয় এদের অম্লীয় মূলক বলা হয়। তো অম্লীয় মূলকের এখানে হচ্ছে সংযোগকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। অম্লীয় মূলকের সংযোগ যেটা, সেটাকে আমরা বলতে পারবো জারণ বিক্রিয়া। তো এখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যৌগমূলক জিনিসটা কি আসলে। যৌগমূলকটা হচ্ছে যে একটা পরমাণু কি করবে, গ্রুপ গঠন করবে। এই গ্রুপ যখন বিক্রিয়া করে তখন হচ্ছে একটা পরমাণুর মতো আচরণ করে, একে বলে যৌগমূলক। আচ্ছা দেখো, যে কার্বনেট, তাহলে যেটা বললাম একটু আগে, যে এখানে একটা কার্বন 3টা অক্সিজেন পরমাণু, তাহলে টোটাল এখানে 4টা পরমাণু নিয়ে কি হচ্ছে, একটা গ্রুপ গঠন করলো। এখন দ্বিতীয় শর্ত, যদি এমন হয় যে হচ্ছে এরা একটা পরমাণুর মতো আচরণ করতে পারে এই পুরো গ্রুপটা, তখন তাকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক। এখন যদি খেয়াল করে দেখো, সোডিয়াম নিলাম, অক্সিজেন নিলাম, তো অক্সিজেন যোজনে 2, সোডিয়ামের যোজনে 1, 1 চলে যাবে অক্সিজেন নিচে, এই 2 চলে যাবে সোডিয়ামের নিচে। তাহলে তৈরি করলো এরকম
এরকম তৈরি করব। এখন সেম ঘটনা কিন্তু আসলে এখানেও ঘটে। দেখো এই সোডিয়ামের যোজন 1, এই কার্বনের যোজন হচ্ছে 2। যখন এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে 2 চলে যাবে এখানে, 1 চলে যাবে এখানে, তখন কিন্তু তৈরি করতেছে যেরকম। এখন এর কিন্তু একটা নির্দিষ্ট যোজনী আছে, ওটা সোডিয়াম নিচে চলে আসছে, তৈরি করবে এরকম। এখন যদি খেয়াল করে দেখো তো, এটা যুক্ত হওয়ার মেকানিজম, এটা যুক্ত হওয়ার মেকানিজম কি আলাদা? একদম সেম। তার মানে কি হলো, অক্সিজেন যেমনটা আচরণ করে ঠিক কার্বনেট কিন্তু ওই রকমই আচরণ করে। তার মানে বোঝা গেল এখানে কার্বনেট কিন্তু একটা পরমাণুর মতো আচরণ করতেছে, এইখানে কিন্তু আরেকটা নির্দিষ্ট যোজনী পাওয়া যায়। তো এরকম যেগুলো গ্রুপ হচ্ছে আমাদের একটা পরমাণুর মতো আচরণ করে, টোটাল কয়েকটা পরমাণু একটা গ্রুপ, এ ধরনের গ্রুপগুলোকে আমরা বলতে যৌগমূলক। এখন যৌগমূলক 2 ধরনের, কিছু আছে প্লাস, কিছু আছে মাইনাস। যেমন দেখো অ্যামোনিয়াম আয়ন যেটা, এটা প্লাস, ফসফোনিয়াম আয়ন প্লাস, কার্বনেট, সালফেট, নাইট্রেট এগুলো সব হচ্ছে মাইনাস। তো যেগুলো মাইনাস, যেগুলো মূলক, এটা আমরা বলি হচ্ছে অম্লীয় মূলক। এখন অম্লীয় মূলক বলি কেন? কারণ এই মূলকগুলো আসছে অ্যাসিড থেকে। তুমি চিন্তা করো, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে বাদ দাও, কি পাওয়া যায়? সালফেট পাওয়া যায় না? তাহলে এটা কিন্তু আসছে অ্যাসিড থেকে। দেখো এখানে আমরা কার্বন লিখলাম, কার্বনিক অ্যাসিডে হাইড্রোজেন বাদ দিয়ে দাও, কার্বন আসে কিনা? তাহলে এটা হচ্ছে অম্লীয় মূলক। আবার দেখো নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেন বাদ দিয়ে দাও, নাইট্রেট আসবে, তাহলে এগুলো সব হচ্ছে অম্লীয় মূলক। তো এরকম অম্লীয় মূলক যেগুলো পাওয়া যায় সেগুলো যদি যুক্ত হয় তাকে আমরা কি বলতে পারবো? জারণ বিক্রিয়া। অম্লীয় মূলক যেটা, মূলকগুলো ক্ষারীয় প্রকৃতির। কারণ হচ্ছে আমরা এখনো ওটা পড়ি নাই, ওই যে অনুবন্ধী অম্ল ক্ষারক নাকি পড়ে আসছি আমরা অলরেডি। হ্যাঁ, অনুবন্ধী অম্ল ক্ষারকের কনসেপ্ট আপনাকে বুঝতে পারবো। অ্যাসিড থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্ষার প্রকৃতির, আর যেটা ক্ষার থেকে তৈরি হয় সেটা হচ্ছে অম্লীয় প্রকৃতির। তো সেই হিসাবে এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হবে। যাক, এখন দেখো তবে এখানে অ্যাসিড ক্ষারের সাথে এখানে কোনো রিলেশন নাই। তাহলে এখানে অম্লীয় মূলকের সংযোগ যেটা, এখন যদি খেয়াল করি আমরা, এখন দেখো এখানে আমরা একটা যৌগ নিলাম, সালফুরিক অ্যাসিড নিলাম, তার সাথে একটা মৌল হিসেবে নিলাম জিঙ্ক। তাহলে সালফুরিক অ্যাসিডের সাথে আমরা নিচ্ছি এখানে জিঙ্ক, নিয়ে বিক্রিয়া দিব। এখন এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে। এই জিঙ্ক হাইড্রোজেনকে গিয়ে করবে কোষাটা সর দিবে, সর মারা মাত্র হাইড্রোজেন একদম উড়ে চলে যাবে। তো হাইড্রোজেন উড়ে চলে গেল, উড়ে চলে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে এখানে সালফেট একা একা কান্নাকাটি করতেছে যে আমার এখন কি হবে। জিঙ্ক বলছে কান্দিস কে, তোর জন্য আমি আছি। হ্যাঁ, তখন কি তৈরি করলো এখানে? জিঙ্ক সালফেট। বাস, জিঙ্ক সালফেট তৈরি করে ফেলছে। এখন খেয়াল করো, জিঙ্ক আগে একাই ছিল, এই সালফেটটা কিন্তু এসে এই জিঙ্কটার সাথে যুক্ত হয়ে গেল। তাহলে যেহেতু এটা একটা অম্লীয় মূলক ছিল, তাহলে অম্লীয় মূলক যেহেতু যুক্ত হচ্ছে, এই কারণে কি বলা যাবে? এটাতে জারণ বিক্রিয়া বলা যাবে। তাহলে এখানে জারণটা ঘটছে কার? এখানে জারণ ঘটলো কার? এখানে জিঙ্কের জারণ ঘটে। তাহলে এখানে জিঙ্কের জারণ ঘটে, ঠিক আছে, এখানে জিঙ্কের জারণ ঘটবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 3টা পয়েন্ট গেল। এই 3টা হচ্ছে সংযুক্ত হওয়ার যে প্রসেস সেগুলো। আরো 2টা প্রক্রিয়া আছে, যে 2টা প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় এগুলো হচ্ছে অপসারিত হয়। যেমন আমরা কি বললাম একটু আগে, হাইড্রোজেন কিংবা তড়িৎ ধনাত্মক যদি কোনো কিছু অপসারিত হয়। এই 3টা পয়েন্ট বোঝা গেল কিনা? এই 3টা একটু রিভিউ করে মুছে দিব। তাহলে অক্সিজেন যদি যুক্ত হয়, জারণ, যার সাথে অক্সিজেন যুক্ত হবে তার জারণ ঘটে। কোন তড়িৎ মৌল যদি যুক্ত হয় কিংবা তার পরিমাণ যদি বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ। যেমন এখানে ক্যালসিয়ামের জারণ ঘটে, আর এখানে এসে দেখা যায় যে এটা দেখা যায় ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি হবে? এটারও জারণ বিক্রিয়া হবে। এরপর অম্লীয় মূলকের সংযোজন যেটা, সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলতে পারবো। যেমন এখানে অম্লীয় মূলক যুক্ত হয়ে গেল। চতুর্থ পয়েন্ট হচ্ছে হাইড্রোজেনের অপসারণ। চার নম্বর পয়েন্ট হচ্ছে হাইড্রোজেনের অপসারণ। হাইড্রোজেন যেখানে অপসারণ ঘটে সেটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন দেখো হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, তো এই বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি তো দেখা যাচ্ছে যে এখানে তৈরি করে ফেলবে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। আসলে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মুক্ত হবে না, এটা মূলত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। প্রথম অবস্থায় আমরা এর আগে বলে আসছিলাম যে প্রথম অবস্থায় যেটা পাওয়া যায় সেটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যখন পানিতে দ্রবীভূত হয়ে যাবে তখন তাকে আমরা বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। 2 মোল তৈরি করলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তার সঙ্গে সালফারটা আলাদা হয়ে যাচ্ছে। এখন যদি আমরা খেয়াল করি
আগে কিন্তু সালফারের সাথে হাইড্রোজেন ছিল, এবার দেখা যাচ্ছে সালফারের সাথে হাইড্রোজেন নাই। আর হাইড্রোজেন কোথায় গেছে এটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? মানে বিষয়টা এরকম যে কথা হচ্ছে যে তোমার কার ফাঁসি হলো না কি হলো সেটা দেখার দরকার নাই, গার্লফ্রেন্ডকে থেকে হাসলো কেন, তাহলে মেরে ফেলতো। মানে ও যে জেলে চলে গেল এটা কোনো বিষয় না, মূল কথা হচ্ছে যে হাসতে দিব না, হ্যাঁ চাকু মেরে দিব। কারণ কথা হচ্ছে যে এখানে দেখো সালফারটা আলাদা হয়ে গেছে, এখন হাইড্রোজেন জেলে চলে গেল, এটা কোনো বিষয় না। মূল কথা হাইড্রোজেন সরে গেছে তো ওর লাইফ থেকে, নাকি ওর লাইফ থেকে হাইড্রোজেন তো সরে গেছে, হ্যাঁ তাহলেই হোক। তাহলে এটা জারণ বিক্রিয়া, তাহলে এখানে জারণ ঘটে কার? হাইড্রোজেন সালফাইডের। দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন সালফাইডের জারণ ঘটবে। তাহলে এখানে হাইড্রোজেন সালফাইডের জারণ ঘটবে, বোঝা গেল কিনা কথাটা? তাহলে দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন যেহেতু অপসারিত হয়, এটাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এবার যদি এমন হয় যে তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ ধাতু যদি এবার অপসারিত, তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হলে তাকে আমরা বলতে পারবো জারণ বিক্রিয়া। তড়িৎ ধনাত্মক মৌল যদি অপসারিত হয় তাকে আমরা বলতে পারবো জারণ বিক্রিয়া। যেমন দেখা যাচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড ছিল এটা, তো পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা, এখান থেকে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলাম, দিলে দেখা যাবে এখান থেকে একটা ক্লোরিন আর একটা পটাশিয়াম চলে যাবে। একটা ক্লোরিন একটা পটাশিয়াম চলে গেলে এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম একটা কমে যাবে, তাহলে এখানে হবে K3, পটাশিয়াম একটা চলে গেল, এখানে একটা পটাশিয়াম চলে যাবে, তৈরি করবে এখানে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখন যদি খেয়াল করে দেখো, এখানে পটাশিয়াম ছিল 4টা, এখানে পটাশিয়াম কয়টা? 3টা। তার মানে হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হওয়া বা তার পরিমাণ কমে যাওয়াটাকে আমরা কি বলতে পারি? জারণ বিক্রিয়া। বোঝা গেল কিনা? বুঝতে পারলাম এটা? তাহলে তড়িৎ ধনাত্মক মৌল যখন অপসারিত হয়ে যাবে তাকে আমরা কি বলতে পারবো? জারণ বিক্রিয়া। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি জারণের 5টা পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বললাম কি অক্সিজেন সংযোগ, 2 নম্বর পয়েন্ট যেটা সেটা আমরা কি বললাম? তড়িৎ যেটা ঋণাত্মক মৌল সেটা সংযোগ, 3 নম্বর হচ্ছে অম্লীয় মূলকের সংযোগ, 4 নম্বর হাইড্রোজেন অপসারণ, 5 নম্বর কি তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ। তো এই 5টা পয়েন্টকে আমরা বলতে পারবো জারণ বিক্রিয়া। তো এবার আমরা শিখবো হচ্ছে বিজারণ বিক্রিয়া নিয়ে। এবার লিখো বিজারণ বিক্রিয়া। এবার লিখো বিজারণ বিক্রিয়া। লিখো যে বিক্রিয়ায় বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় হাইড্রোজেন কিংবা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটে, ঠিক এটার উল্টো। যে বিক্রিয়া হাইড্রোজেন কিংবা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটে, যে বিক্রিয়া হাইড্রোজেন কিংবা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটে কি? না, ওটা সমতা করা হয়নি তো, সমতা করলে বোঝা যেত, আমরা সমতা করিনি। মূল কথা খালি তুমি ওখানে খেয়াল করো যে পটাশিয়াম 4টা থেকে 3টা হয়ে গেছে, এটা খালি চিন্তা করো তাহলে হবে। সমতা করে নিও, লাস্ট বিক্রিয়া আমরা সমতা করা ছাড়াই দেখাইছি। আচ্ছা লিখো, লিখো যে বিক্রিয়ায় হাইড্রোজেন কিংবা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটে, যে বিক্রিয়া হাইড্রোজেন কিংবা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটে, অথবা অথবা অক্সিজেন কিংবা তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ ঘটে, অথবা অক্সিজেন কিংবা তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ ঘটে, অথবা অক্সিজেন কিংবা তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ ঘটে, সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আবারও বলি, যে বিক্রিয়ায় হাইড্রোজেন কিংবা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটে এবং অক্সিজেন অথবা অক্সিজেন কিংবা তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ ঘটে, সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। লিখে ফেলছি? দেখো একইভাবে এখানে 5টা পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে হাইড্রোজেনের সংযোগ,
প্রথম পয়েন্ট হচ্ছে হাইড্রোজেনের সংযোগ। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে অক্সিজেনের সাথে এখানে 2 মোল হাইড্রোজেনের বিক্রিয়া দিই। অক্সিজেনের সাথে 2 মোল হাইড্রোজেনের বিক্রিয়া দিলাম, এই বিক্রিয়া তৈরি করে ফেলবো 2 মোল পানি। এখন খেয়াল করো অক্সিজেন ছিল একা, এর সাথে কি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে না? তাহলে যেহেতু এই বিক্রিয়া অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এখানে বলা যাবে অক্সিজেনের এখানে বিজারণ। তাহলে এখানে অক্সিজেনের বিজারণ হয়, এখানে বিজারণটা হবে অক্সিজেনের। তাহলে এখানে অক্সিজেনের বিজারণ ঘটবে। আবার খেয়াল করো, আবার একবার দেখি আমরা, হাইড্রোজেনের সাথে এখানে যুক্ত হচ্ছে অক্সিজেন, কিংবা বলা যায় যে অক্সিজেনের সাথে যুক্ত হয় হাইড্রোজেন। তো যেহেতু অক্সিজেনের সাথে এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, এক কথা হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে, বিদায়কে বলে বিজারণ বিক্রিয়া। এটা যদি বলতাম আমরা যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত, তাহলে কিন্তু হয়তো জারণ বিক্রিয়া। বারবার বলতেছি, যেহেতু এখানে আমাদের পুরাতন মতো অনেকগুলো পয়েন্ট, এই কারণে আমরা বিজারণের সময় জারণ একসাথে হচ্ছে, কিন্তু আমরা কোনো কোনো জারণকে টেনে নিয়ে আসবো না। একইভাবে যখন হচ্ছে আমরা জারণ বিক্রিয়া দেখবো, তখন বিজারণ বিক্রিয়া একসাথে হয়, কিন্তু কোনো কোনো বিজারণকে টেনে নিয়ে আসবো না। যেটা প্রয়োজন শুধু সেটাকে আমরা নিয়ে এসে আলোচনা করবো। বোঝা গেল কিনা কথাটা? তো এটা ছিল একটা বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া একটা উদাহরণ। আমরা আরেকটা বিক্রিয়া দেখি। আমরা এখানে একটা অ্যালডিহাইড নিচ্ছি, ইথানল নিলাম। এই ইথানলের সাথে এখানে আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিলাম। এখানে দেখো হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অণুতে এখানে পরমাণু কয়টা, দুইটা না? দুইটা পরমাণুর মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে এই হাইড্রোজেনের সাথে, আর একটা হাইড্রোজেন যুক্ত হবে অক্সিজেনের সাথে। এখন যদি আমরা লক্ষ্য করি, এটা হবে CH3CH2 হবে, আর এখানে হবে OH হবে এখানে, ঠিক আছে? তাহলে এখন যদি খেয়াল করি, তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম, CH3CH2OH। এই যে দেখো হাইড্রোজেন ছিল একটা, হয়ে গেল দুইটা, এখানে অক্সিজেন ছিল একাই, আর একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। তাহলে ছিল এখানে ইথানল, হয়ে গেল ইথানল। তাহলে ছিল অ্যালডিহাইড, হয়ে গেল কি, অ্যালকোহল। তাহলে এটাও কিন্তু একটা বিজারণ বিক্রিয়া, কারণ এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন যুক্ত হলো, এখানে বিজারণটা হবে কার? ইথানলের বিজারণ। হ্যাঁ, ইথানলের বিজারণ হবে এখানে। তাহলে এখানে বিজারণটা হবে ইথানলের, ইথানলের বিজারণ হচ্ছে এখানে। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা, তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এবার যুক্ত হবে একটা তড়িৎ ধনাত্মক মৌল। তো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হওয়ার অর্থ হচ্ছে এরকম, একটা অধাতু যুক্ত হবে। এবার আমরা করলাম কি, ক্লোরিনের সাথে দিলাম সোডিয়ামের বিক্রিয়া। তাহলে এখন দেখো এই সোডিয়ামটা যুক্ত হচ্ছে ক্লোরিনের সাথে, তার মানে একটা ধাতু যুক্ত হয়ে গেল না? যেহেতু ধাতু যুক্ত হয়েছে, তাহলে একে বলা হবে এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণটা হয়েছে কার এখানে? ক্লোরিনের। তাহলে এখানে ক্লোরিনের বিজারণ হচ্ছে, তাহলে এখানে ক্লোরিনের বিজারণ। এবার আমরা একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। এর সাথে আমরা করলাম কি, মার্কারের বিক্রিয়া দিলাম। এটা একটা উভমুখী বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটা অপোজিটও হইতে পারে। মানে এখন যেগুলো তৈরি করবে সেগুলো বিক্রিয়ক, এগুলো উৎপাদ তৈরি হতে পারে। কিন্তু আমি যেহেতু বিজন বিক্রিয়া দেখাবো, আমার সুবিধার্থে আমি এই দিকটা থেকে দেখাচ্ছি, যে দিক থেকে গেলে আমি বিজন দেখাতে পারবো। আমি আপনাদের একমুখী বিক্রিয়া দেখাচ্ছি। এখানে তৈরি করবে হচ্ছে মার্কিউরাস ক্লোরাইডের একটা ডাইমার। এটা কিন্তু একটা ডাইমার, কিন্তু আসলে বিক্রিয়াটা বিষয়টা হচ্ছে যে এরকম, এই যে HgCl, এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। এরকম মার্কিউরাস ক্লোরাইড আরেক মোল যদি যুক্ত হয়ে যায়, যে ডাইমার বলতে পারবো এখানে আমরা। তৈরি করলো এটা মার্কিউরাস, এটা হচ্ছে তৈরি করলো হচ্ছে আমাদের এখানে মার্কিউরাস ক্লোরাইড একটা ডাইমার ছিল, মার্কিউরিক ক্লোরাইড। তাহলে এখন তুমি খেয়াল করো তো, এখানে কি একটা ধাতু পরিমাণ বেড়ে গেছে না? তার মানে কি বলছিলাম, সংযুক্ত হওয়া আর হচ্ছে ওটা পরিমাণ বাড়া একই কথা, অপসারিত হওয়া আর ওটার পরিমাণ কমে যাওয়া একই কথা। তাহলে কি এটাও কি একটা বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে বিজারণটা হয়েছে কার এখানে? মার্কিউরিক ক্লোরাইডে বিজারণ হয় এখানে। লিখে রাখো এখানে মার্কিউরিক ক্লোরাইডের বিজারণ। তাহলে এখানে যেহেতু আগেরবার দেখলাম যে ওখানে অপসারিত হওয়ার প্রক্রিয়া ছিল দুইটা, তাহলে এখানে সংযুক্ত হওয়ার প্রক্রিয়া দুইটা।
আগেবার ছিল যুক্ত হওয়ার প্রক্রিয়া 3টা, তাহলে এবার হচ্ছে অপসারিত হওয়ার প্রক্রিয়া হবে 3টা। ঠিক আগেরটা উল্টো কেস। তাহলে এই দুটো পয়েন্ট বোঝা গেল কিনা? তাহলে এখানে হাইড্রোজেন সংযুক্ত হওয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া, আবার এখানে দেখা যাচ্ছে কোন একটা ধাতু যুক্ত হওয়া কিংবা ধাতুর পরিমাণটা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এবার 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অক্সিজেনের অপসারণকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তিন নম্বর পয়েন্ট হচ্ছে অক্সিজেনের অপসারণ। আমরা যে কার্বন বিজন পদ্ধতি পড়ে আসছিলাম এর আগে, যেমন দেখো জিঙ্ক অক্সাইড তার সাথে কার্বনের বিক্রিয়া এখানে তৈরি করবে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড তৈরি করবে। এখানে এটা একটা কার্বন বিজন পদ্ধতি। এখন এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই জিঙ্কের সাথে অক্সিজেন ছিল, বর্তমানে কিন্তু অক্সিজেন আর নাই, তাহলে কি অক্সিজেন অপসারিত হয়ে গেল না? আবার একই কথা, অক্সিজেনটা কার সাথে গেছে দেখার দরকার নেই, ও জেলে যাক ফাঁসি হোক যেমন তাই হোক, মূল কথা কি গার্লফ্রেন্ড জায়গায় কারো হাসতে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। তাহলে দেখা যাচ্ছে এখানে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কটা আলাদা হয়ে গেল, এখন অক্সিজেনটা মূল কথা সরে চলে গেছে। যেহেতু এখানে অক্সিজেন চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে অপসারিত অক্সিজেন অপসারণ, এটাকে বলতে পারবো এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া, সরি বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে মূলত আমরা বলতে পারি জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটে, এখানে জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটে। আবার যদি আমরা খেয়াল করি এখানে দেখা যাচ্ছে আমরা কপার অক্সাইড নিলাম, এর সাথে অক্সিজেনের কার্বনের বিক্রিয়া দিলাম, কপারটা আলাদা হবে, এখানে কার্বন মনোক্সাইড তৈরি করবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো এখানে হচ্ছে বিজারণ বিক্রিয়া, এখানে মূলত কপার অক্সাইডের বিজারণ ঘটে। এখানে কপার অক্সাইড থেকে অক্সিজেনটা চলে গেছে। এই এবার 4 নাম্বার যেটা, 4 নাম্বার যে পয়েন্ট সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌলের অপসারণ। তড়িৎ-ঋণাত্মক মৌলের অপসারণ। আচ্ছা, তড়িৎ-ঋণাত্মক মৌল যে অপসারণ তাকে আমরা বলতে পারবো বিজারণ বিক্রিয়া। যেমন দেখো ফেরিক ক্লোরাইডের সাথে আমরা এখানে স্টেনাস ক্লোরাইডের বিক্রিয়া দিলাম। এখন এই বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি এখানে দেখা যাবে তৈরি করবে এখানে ফেরাস ক্লোরাইড তৈরি করবে, তার সাথে এখানে তৈরি করবে এখানে আমাদের স্টেনিক ক্লোরাইড। কথা হচ্ছে কোথায় বাড়লো কোথায় কমলো দেখার দরকার না, আমার দেখতে হবে কোথায় কমছে, কোথায় বেড়ে যাচ্ছে এটা দেখার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে কমে গেল কিনা, ওটাতে বেড়ে গেছে, ওটা হচ্ছে জারণ বিক্রিয়া হচ্ছে। ওই জারণ বিক্রিয়া আমরা এখানে কোনো আলোচনা করবো না, মূল কথা এখানে তো কমে গেল। দেখো এখানে ক্লোরিন ছিল 3টা, একটা অধাতু 3টা ছিল, এখানে ক্লোরিন করে 2টা। তাহলে দেখা যাচ্ছে এখানে যেহেতু কমে গেছে তাহলে এটা অবশ্যই কি হবে বিজারণ বিক্রিয়া। আর বিজারণটা হয় কার? ফেরিক ক্লোরাইডের। তাহলে এখানে ফেরিক ক্লোরাইডের বিজারণ হবে। বোঝা গেল কিনা? এটা বোঝা গেছে। 5 নম্বর যে পয়েন্ট, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে অম্লীয় মূলক যেগুলো তাদের হচ্ছে অপসারণ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অম্লীয় মূলকের অপসারণ। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অম্লীয় মূলকের অপসারণ। তো এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি বিষয়টা দাঁড়াবে এরকম, এখানে আমরা কপার সালফেট নিলাম, তার সাথে নিচ্ছি এখানে জিঙ্কের বিক্রিয়া। একইভাবে জিঙ্ক গিয়ে করবে কি কপারটাকে উঠাই দিবে, যা চর মারবে, তো কপার তো উঠে চলে যাবে এখান থেকে। তখন সালফেট কান্নাকাটি করতেছে, জিঙ্ক বলতেছে কোনো সমস্যা নেই আমি আছি, তৈরি হলো জিঙ্ক সালফেট। তাহলে এখন দেখা যাচ্ছে যে কপারের সাথে সালফেট ছিল, এখান থেকে যদি এখানে খেয়াল করে দেখা যাচ্ছে কপারের সাথে সালফেট নাই, হ্যাঁ যুক্ত হয়েছে ওটা ওর সাথে। এরকম বিক্রিয়া আমরা একটু আগে দেখে আসছি, কিন্তু কথা হচ্ছে যে আমরা বলা সমন্বয়ভাবে উপস্থাপন করি। ঠিক আছে, 6 আর 9 এটা নিয়ে যেমন আসলে কারোর সাথে কোনো তর্ক করা উচিত না। তোমার সেন্স থেকে যেরকম মনে হবে আরেকজন সেন্স থেকে আরেক রকম মনে হতে পারে, ছোট একটা জিনিস দেখে। এখন এরকম লেখা হয়েছে, আর তুমি বলছো এটা কি, একজন বলছো এটা 6, আরেকজন বলছো না এটা 9। কার সাথে তর্ক করার দরকার নেই, কারণ তোমার দৃষ্টিতে একরকম মনে হলেও তোমার দৃষ্টি থেকে তুমি সঠিক, আরেকজন দৃষ্টিতে আরেকজন সঠিক। কি হবে এখন দেখো,
আমি নিচের দিক থেকে যদি দেখি এটা কি, এটা 6। এবার একজনকে করলাম কি, ওর মনে কর পা উল্টা দিকে ঝুলে উপর দিকে দিছি, দেওয়ারের উপর থেকে টানা ধরে বলছে বল এটা কি, ও বলবে এটা 9। আর কথা হচ্ছে যার দৃষ্টি থেকে যেটা সঠিক, কারোটাই ভুল না। হ্যাঁ তো যাই হোক, তো মূল কথা আমি ম্যাথ বুঝি না, ভিডিওর মধ্যে বলবো ম্যাথটা কম বুঝি। যাই হোক দেখো, তো কথা হচ্ছে যে এই কারণে হচ্ছে কারোর সাথে তর্ক করা হয় না, যার দৃষ্টি থেকে যেটা সঠিক সেটা ঠিক, ঠিক আছে? কারণ সবাই বুঝে শুনে নিজের সঠিকটাই বলে। এখন তর্ক করতে গেলে কি করবে, নিজের সঠিকটাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে লিপ্ত হবে, দরকার নেই। বাংলাদেশে খালি একটা জিনিস ভালো চলে, আন্দোলন। হ্যাঁ, তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে এই কপার সালফেট সালফেটে উঠে চলে গেল, যেহেতু এখানে সালফেট উঠে চলে গেছে, এখন তুমি যে বলো না জিঙ্কের সাথে সালফেট যুক্ত হয়েছে, বলা যাবে এর জারণ ঘটে, তাহলে কিন্তু কপার সালফেটের সাপেক্ষে কি হবে, বিজারণ। তাহলে এখানে বলা যাবে যে এখানে কপার সালফেটে বিজারণ, কপার সালফেট এখানে বিজারণ। এই হচ্ছে আমাদের টোটাল 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্ট একটু ভালো করে বাসায় গিয়ে পড়তে হবে। তো সনাতন মতবাদটা হচ্ছে বেশি কঠিন, তো এটা মূলত হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম বই জিনিসটা নাই, 9 10 এটা মেবি ছিল না তোমাদের, পড়ছো এগুলো, পড়ার কথা না। হ্যাঁ কিসের এখানে ওই যে বললাম তো যে মূলত জারণ বিজারণ একসাথে ঘটে, তো একটা আলোচনা করলে হয়, কিন্তু কথা হচ্ছে যে আমার এখানে পয়েন্ট অনেকগুলো, এখন আলাদা আলাদা করে আমরা আলোচনা করছি, মূল কথা এটা। কিন্তু আসলে দিন শেষে কিন্তু পুরো বিক্রিয়া নিয়ে আলোচনা হবে, এবং আলাদা আলাদা করে আলোচনা করতে বলবো না আমাদেরকে। যাই হোক, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনের মতবাদ, যেটা 9 10 ছিল। এগুলো অনেক সহজ, সনাতন মতবাদটা একটু কঠিন। এবার লিখো জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। লিখো জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রন মতবাদটা খুবই সহজ। যে বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, ত্যাগ করা হয়, তাকে বলে জারণ। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ। তো আমরা একটু সুন্দর করে নোটটা করে নিই, একটু লিখে রাখি। লিখো জারণ, লিখো লিখো যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন প্রদান করে, পরমাণু আসলে বলা উচিত না, কারণ এখানে তো খালি পরমাণু ইলেকট্রন ছায় না, আরো অনেক কিছু ইলেকট্রন ছাড়তে পারে। দেখো যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। তো একটু খেয়াল করি আমরা, সোডিয়াম, সোডিয়াম এখানে ইলেকট্রন ত্যাগ করলো। দেখো আমরা এর আগে বলে আসছিলাম যে ইলেকট্রনটা যদি আমরা এই পাশে মাইনাস আঁকে দেখাতাম ভালো করে বোঝা যেত, হ্যাঁ ইলেকট্রন ছাড়তেছে। কথা হচ্ছে যে এই পাশে মাইনাস আঁকে আমরা দেখাতে পারবো না। মাইনাস আঁকা দেখাতে না পারার কারণটা কি, এর আগে আমরা বলছিলাম যে ইলেকট্রন যদি নিজে মাইনাস ওর নতুন করে মাইনাস দেওয়া যাবে না, সবসময় প্লাস দিতে হবে। তাহলে আমরা মাথায় রাখবো ডান পাশে ইলেকট্রন দেখলে বুঝবো ইলেকট্রন ছেড়ে দেয়, বাম পাশে ইলেকট্রন দেখলে বুঝবো ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু এখানে ডান পাশে ইলেকট্রন, তার অর্থ ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে তৈরি করছে সোডিয়াম প্লাস। যেহেতু এই বিক্রিয়া ইলেকট্রন ছেড়ে দিল, তো এটাকে কি বলা যাবে, জারণ বিক্রিয়া। আবার দেখো আয়রন 2 প্লাস, এটাও কিন্তু ইলেকট্রন ছাড়তে পারবে, এটা ইলেকট্রন ছেড়ে এখানে তৈরি করবে আয়রন 3 প্লাস, তাহলে এটাও কি বিক্রিয়া হবে, জারণ বিক্রিয়া। আবার যদি আমরা খেয়াল করি ক্লোরিন মাইনাস, এটাও কিন্তু ইলেকট্রন ছাড়তে পারবে, ইলেকট্রন ছেড়ে নর্মাল ক্লোরিন পরমাণু তৈরি করলো, এটাও কিন্তু জারণ বিক্রিয়া। তাহলে এখানে আমরা 3টা কেস দেখাইলাম। একটা বিষয় হচ্ছে যে নিরপেক্ষ পরমাণু ইলেকট্রন ছাড়তে পারে, একটা চার্জ ইলেকট্রন ছেড়ে তার চার্জের সংখ্যা বৃদ্ধি করতে পারে, আবার দেখা যাচ্ছে মাইনাস চার্জ ইলেকট্রন ছেড়ে নিরপেক্ষ পরমাণুতে রূপান্তর হতে পারে, সবগুলো জারণ বিক্রিয়া। যে কেসেই থাক, মূল কথা হচ্ছে যে ইলেকট্রন ছাড়লে তাকে আমরা কি বলতে পারি, জারণ বিক্রিয়া। এবার লিখো বিজারণ।
লিখো যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে, লিখো যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আমরা একটু দেখি, খেয়াল করো। ক্লোরিন, ক্লোরিন এক মোল ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে তৈরি করবে ক্লোরাইড আয়ন। যেহেতু ইলেকট্রন গ্রহণ করে বিজারণ, এটা বিজারণ বিক্রিয়া। আবার দেখা যাচ্ছে যে এখানে অক্সিজেন মাইনাস কোন ক্রমে আর এক মোল ইলেকট্রন গ্রহণ করে এখানে অক্সিজেন 2 মাইনাস তৈরি করবে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করে এটা বিজারণ বিক্রিয়া। একটু মনে করার চেষ্টা করি, দেখো তো এটা কি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি না? মান কি হয়? ধনাত্মক। কিভাবে যে মাইনাস চার্জের সাথে নতুন একটা মাইনাস চার্জ যুক্ত করতে চাইলে বিকর্ষণ করে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে কিছু শক্তি শোষণ করতে, ফলে মানটা ধনাত্মক হয়। মনে পড়ে? আচ্ছা, আবার খেয়াল করি আমরা, সোডিয়াম প্লাস ছিল, এ যদি এক মোল ইলেকট্রন গ্রহণ করে কোন ক্রমে এখানে সোডিয়াম নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়, এটাও কি হবে? এটাও হবে বিজারণ বিক্রিয়া। বোঝা গেল কিনা? বোঝা গেল এগুলো? তাহলে এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, হচ্ছে ইলেকট্রন মতবাদ। এটা খুব সহজ, এটা 9 10 আমাদের ছিল। এখন আমরা লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক মতবাদ, যেটা জারণ মান সংক্রান্ত মতবাদ। যেটা তো মূল কথা হচ্ছে, দেখো আমরা একটু আগে যেগুলো পড়ে আসলাম, কিন্তু যদি তোমাকে অনেক বড় সড় একটা বিক্রিয়া দিয়ে দেয়, বা হচ্ছে আয়ন টাইপের যদি কোনো বিক্রিয়া দেয়, ওই আয়ন বিক্রিয়াগুলো কিংবা হচ্ছে তোমার বড় বিক্রিয়াগুলো ইলেকট্রনের মতবাদ এবং আমাদের যেটা হচ্ছে সনাতন মতবাদ, এই দুটা দিয়ে ব্যাখ্যা করতে গেলে হয়তো ব্যাখ্যা করা যাবে, অনেক ঝামেলা পোহাতে হবে, অনেক কিছু বোঝা যাবে না, অনেক সমস্যা হবে। কিন্তু জারণ মান দিয়ে খুব সহজে যে কোনো বিক্রিয়া, এটা বড় হোক ছোট হোক, কিংবা আয়নের যেগুলো বিক্রিয়া আছে সেগুলো যদি হয়, তারপর দেখা যাবে খুব সহজে এখানে আমরা কাজ করতে পারবো। বুঝতে পারলাম? তো এই কারণে হচ্ছে আমরা এখন লাস্ট যেটা পড়বো, সবথেকে যেটা আধুনিক মতবাদ, অর্থাৎ জারণ বিজারণ যেটা আধুনিক মতবাদ বা জারণ সংখ্যা সংক্রান্ত যে মতবাদ, সেটা নিয়ে আলোচনা করবো। আমরা লাস্ট ক্লাসগুলোতে জারণ সংখ্যাটা বেশ ভালো করে পড়ে আসছিলাম, বা 1.5 ক্লাসের মধ্যে আমরা জারণ সংখ্যাটা মোটামুটি পড়ার চেষ্টা করছি। এখন সেগুলো আমরা এদের এখন অ্যাপ্লাই করতে হবে। এবার লিখো জারণ বিজারণ আধুনিক মতবাদ। জারণ বিজারণ আধুনিক মতবাদ একটু খেয়াল করি আমরা। তো ফার্স্ট আমরা শিখবো হচ্ছে জারণ বিক্রিয়াটা আসলে কি। জারণ একটু লিখো, লিখো যে বিক্রিয়ায় কোনো বস্তুর জারণ মান বৃদ্ধি পায়, বস্তু বলতে আসলে পরমাণুর জারণ মান বৃদ্ধি পাবে, অন্য কিছু এখানে হয় না, এখানে পরমাণুর জারণ মান বৃদ্ধি পায়। লিখো যে বিক্রিয়ায় কোনো পরমাণু জারণ মান বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ মান বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ মান বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ মান বৃদ্ধি পায় তাকে বলা হয় জারণ বিক্রিয়া। একটু খেয়াল করি আমরা, দেখো যে সোডিয়াম, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছাড়লে তো জারণ মান এখানে বাড়বে। দেখো এটা নিরপেক্ষ অবস্থায় ছিল প্লাস, সরি 0, আর এটা হচ্ছে কি +1, জারণ মান কি বেড়ে গেছে না? যেহেতু এখানে জারণ মান বৃদ্ধি পেলো, তাহলে এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। আবার দেখা যাচ্ছে যে এরকম হইতে পারে, ধরে নাও ছিল এরকম, এখানে হাইড্রোজেন +1, এখানে সালফার -2, ক্লোরিন 0, এই বিক্রিয়া তৈরি করবে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড, তার সাথে তৈরি করবে সালফার। এটা 0 বর্তমানে। খেয়াল করো তো, -2 থেকে 0 হয়ে গেছে, জারণ মান বাড়লো না কমলো? -2 থেকে 0 হওয়ার অর্থ কি? বেড়ে যাওয়া। তাহলে এটাও কি হবে? বৃদ্ধি। তার এটাও কি হবে? জারণ বিক্রিয়া। বুঝতে পারলাম কিনা?
মানে এখানে কিন্তু জার্ম বিজার্ম দুটাই ঘটছে, ক্লোরিনের কিন্তু আমার বিজার্ম ঘটে, কিন্তু আমরা এই মুহূর্তে ওগুলো আলোচনা করতেছি না। জার্ম বিজার্ম যুগপৎ ভাবে ঘটে, এখান থেকে নেক্সট ক্লাসে আলোচনা করবো। মানে অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হবে নেক্সট ক্লাস। আজকে শুধু আমরা মানে বেসিক গুলো, শুধু ওই মতবাদ গুলো পড়তেছি, এগুলোকে আবার ঠিকঠাক করা যাবে। তারপর নেক্সট ক্লাসের শুরুতে আমরা যেটা করব, এই পুরো 3টা মতবাদকে 5 মিনিটের মধ্যে এক জায়গায় নিয়ে চলে আসবে, এক জায়গায় নিয়ে রিভিউ করা যাবে, ওটা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, তো যাই হোক, এখানে মূল কথা হচ্ছে জার্ম মান এখানে কি হয়েছে, বেড়ে গেছে। তারা -2 থেকে 0 হয়ে গেল, তার মানে জার্ম মান বৃদ্ধি পায়। জার্ম মান বৃদ্ধি পেলে তাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে জার্ম বিক্রিয়া। তো এরকম যত জায়গায় জার্ম মান বাড়বে সবগুলো হচ্ছে জার্ম বিক্রিয়া। এবার বিজার্ম বিক্রিয়া দেখি আমরা। বিজার্ম বিক্রিয়া ঠিক এটা উল্টো। যে বিক্রিয়ায় জার্ম মান, এখানে লিখো, যে বিক্রিয়ায় জার্ম মান কোনো পরমাণু জার্ম মান হ্রাস পায়, যে বিক্রিয়ায় কোনো পরমাণু জার্ম মান হ্রাস পায় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোনো পরমাণু জার্ম মান হ্রাস পায় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। যৌগের তো জার্ম মান বৃদ্ধি হ্রাস হয় না। না, বস্তু বলতে এখানে পরমাণু বোঝাচ্ছে, আমি কথা বলছিলাম। এখানে বস্তু বাদ দিয়ে পরমাণু বলছি। শোনাও, তাহলে আমরা কি বললাম, বিজারণ বিক্রিয়া কাকে বলা হয়, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ মান কি হয়, হ্রাস পায়, তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আগামী শনিবারে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? এই শনিবারে, পরশুদিন যে শনিবার আসে, এটা তো আগামী শনিবার। পরীক্ষার সময় হচ্ছে, কেউ যদি কালীতলায় পরীক্ষা দাও, সকাল 7টা থেকে 11টা, নাহলে 3টা থেকে 6টা, এর মধ্যে পরীক্ষা দিয়ে দিবে। আর জলশীতলে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষার সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত, ঠিক আছে? এখানে পরীক্ষার সময় দুইবার, সকালেও দেওয়া যাবে, বিকালেও দেওয়া যাবে। সকাল 7টা থেকে 11টা, আর হচ্ছে বিকাল 3টা থেকে 6টা। আর জলশীতলে পরীক্ষা দিলে মানে প্রতি শনিবার, এখন পরীক্ষা মানে শনিবার, এবং এটাই হচ্ছে স্থায়ী টাইম, একবার বলে দিলাম, টাইম এটাই চলবে যে শনিবার করে পরীক্ষা হবে। কালীতলায় পরীক্ষা দিলে সকাল 7টা থেকে 11টা অথবা 3টা থেকে 6টা। আর জলশীতলে কেউ পরীক্ষা দিলে সরাসরি তোমার সকাল 8টা থেকে 3টার মধ্যে শেষ করতে হবে, 3টা পরীক্ষা দেওয়া যাবে না, 3টার মধ্যে শেষ করা লাগবে, কারণ 3টা থেকে আমার ক্লাস থাকে। তো বিজারণ বিক্রিয়া যেটা, এখানে যদি খেয়াল করি, এবার বস্তু জার্ম মান কি হবে, এবার কমে যাবে। দেখা যাচ্ছে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে এটা ক্লোরাইড মাইনাস, আয়ন গঠন করছে, তাহলে এটা 0, এটা কি হবে -1। তো জার্ম মান কি হচ্ছে, এখানে হ্রাস পাচ্ছে না, যেহেতু এখানে জার্ম মান হ্রাস পায়, তাহলে এটা কি বলা হবে, এটা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? ক্লোরিন 0 থেকে হচ্ছে -1, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আবার যদি আমরা খেয়াল করি, ডাইক্রোমেট একটা আয়ন নিচ্ছি আমি এখানে, ডাইক্রোমেট একটা আয়ন নিলাম, এর সাথে নিলাম হচ্ছে আমি, এই সময় আবার একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু জারণও ঘটে, কিন্তু আমরা কিন্তু আবার বলতেছি আজকের ক্লাসে আমরা ফুল জারণ এবং বিজারণ আলাদা করে পড়তেছি। তো বারবার আমি কিন্তু ক্লিয়ার করতেছি, এখানে হচ্ছে জারণ আলাদা, বিজারণ আলাদা করে পড়াচ্ছি, জারণ বিজারণ একসাথে ঘটছে এখানে, তো সেগুলো ব্যাখ্যা নেক্সট দিন। তো ডাইক্রোমেট যদি খেয়াল করি, এখানে আমাদের ফার্স্ট কথা হচ্ছে ক্রোমিয়ামের জার্ম মান নির্ণয় করতে হবে। তো ক্রোমিয়ামের জার্ম মান যদি নির্ণয় করে, একটু খেয়াল করো তো, ক্রোমিয়ামের জার্ম মান যদি বের করতে চাই, তাহলে Cr2 এটা, তাহলে এখন দেখো তো এটার জন্য কি ধরতে হবে, 2x না, 2x, আর অক্সিজেন জন্য ধরতে হবে -14, আর এই পাশে -2 থাকাতে -2 হয়ে যাবে এই পাশে। তারপর 2x ইকুয়াল কত লেখা যায়, +12, অথবা x সমান কত, +6। তার মানে এখানে দেখা যাচ্ছে ক্রোমিয়ামের জার্ম মান এখানে আসবে কত, +6 আসবে। এখন এটা করে কি, 6টা ইলেকট্রন গ্রহণ করে তার সাথে 14টা হাইড্রোজেন আয়ন নিবে, নিয়ে এই বিক্রিয়া তৈরি করে 2 মোল ক্রোমিয়াম 3+ আয়ন, আর সেখানে তৈরি করবে 7 মোল পানি। এখন যদি খেয়াল করে, এখানে +6, এটা হয়ে গেছে কত, +3। দেখো তো জার্ম মান কি হচ্ছে, এখানে হ্রাস পাচ্ছে না, তাহলে এটাও কি হবে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। মূল কথা, যেগুলো বিক্রিয়া জার্ম মান হ্রাস পায় সেগুলো বিজারণ, যেগুলো বিক্রিয়া জার্ম মান বৃদ্ধি পায় তাদের বলা হয় জারণ। এখন এখানে একটা বিষয় তোমাকে আমি একটা জিনিস শিখায় রাখি, ইলেকট্রনের সাথে, ইলেকট্রন মতবাদের সাথে এই মতবাদের একটা সম্পর্ক তৈরি করে দেখাচ্ছে। ইলেকট্রন যদি কোথাও ছেড়ে দেয়, ইলেকট্রন ছাড়লে কিন্তু জার্ম মান বাড়ে, আর ইলেকট্রন গ্রহণ করলে জার্ম মান কমে। এই কারণটাকে একটু দেখাই। ধরে নাও সোডিয়াম, তো সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখানে ধরে নাও নিরপেক্ষ অবস্থায় যদি থাকে, তাহলে এটা হচ্ছে প্রোটন থাকে 10টা, ইলেকট্রন থাকে এখানে কয়টা,
10টা। তো 10টা প্রোটন মানে আমরা এখানে আপাতত 10টা প্লাস চার্জ দিচ্ছি। এখানে আমরা 10টা প্লাস চার্জ দিলাম। ইলেকট্রন এখানে 10টা, এখানে আমরা 10টা মাইনাস চার্জ দিচ্ছি। এখানে আমরা 10টা মাইনাস চার্জ নিলাম। আচ্ছা 11টা মাইনাস চার্জ নিলাম এখানে। এখন যদি আমি বলে দিই না এটা সোডিয়াম প্লাস নিব, তাহলে কিন্তু ইলেকট্রন হয়ে যাবে কয়টা এবার? 10টা। তার মানে এবার কিন্তু একটা ইলেকট্রন থাকবে না। এখন খেয়াল করো, এখানকার যে 10টা প্লাস চার্জ 10টা মাইনাস চার্জ এরা একে অপরকে নিউট্রাল করে দিই। নিউট্রাল করে দেখা যাচ্ছে একটা কিন্তু প্লাস চার্জ থেকে যাচ্ছে। এই কারণে মূলত ইলেকট্রন ছাড়লে যার মান কি হয়? বেড়ে যাচ্ছে। বোঝা গেল? আবার দেখো ইলেকট্রন গ্রহণ করলে যার মান কমে গেল। আমরা স্বাভাবিক অক্সিজেন নিলাম, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোটন 8টা, ইলেকট্রন কত হবে? ইলেকট্রনও 8টা। 8টা প্রোটন মানে 8টা প্লাস চার্জ, 8টা প্লাস চার্জ। ইলেকট্রন 8টা মানে কি? 8টা মাইনাস চার্জ। এখন তুমি খেয়াল করো, এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা বলি অক্সিজেন 2 মাইনাস, যদি বলি আমরা এখানে মানে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, তাহলে এখানে ইলেকট্রন কয়টা হবে? 10টা। আমি 2টা কিন্তু মাইনাস চার্জ অতিরিক্ত চলে আসবে। এবার তুমি খেয়াল করো, এই 8টা প্লাস চার্জ 8টা মাইনাস চার্জ একে অপরকে নিউট্রাল করে দিবে, তাহলে এখানে যেহেতু 2 মাইনাস থেকে গেল, এই কারণে কিন্তু এখানে যার মানটা কি হয়? কমে আসে। বুঝতে পারলাম? তাহলে ইলেকট্রন যদি ছেড়ে দেওয়া হয় যার মান বেড়ে যায়, ইলেকট্রন গ্রহণ করলে যার মান কমে। তাহলে এটা হচ্ছে মূলত ইলেকট্রন মতবাদ আর আধুনিক মতবাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেখালাম। বুঝতে পারলাম? তো ঠিক আছে, এই পর্যন্ত আছে ক্লাস। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আসলে এখন পুরোপুরি সুস্থ নেই। তোমরা ক্লাসে কথা সব বুঝতে পারছো, কথা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার কথা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না। আমি এখনো অসুস্থ, গত 2 দিন তো ঠিকমতো ক্লাস নিতে পারি নাই। হয়তো তোমাদের সব ব্যাচে আসছো, আসার পর তো বলছে যে আচ্ছা ক্লাস হবে না। আসলে মূল কথা হচ্ছে যে আমি সবসময় চেষ্টায় থাকি যে ক্লাসটা নিব। হয়তো রাত্রেবেলা দেখা যায় ওষুধ টষুধ খেয়ে ঘুমাইছি যে সকালে ভালো হলে ক্লাস নিব, সকাল উঠে যায় দেখা যাচ্ছে অবস্থা আরো খারাপ। তখন তো আসলে জানানোর ইয়া থাকে না, উপায় থাকে না। এখন দেখা যায় যে তোমাদের এসে ফেরত যেতে হয়। যাই হোক, কিছু মনে করো না, অসুস্থতারা মানুষের কিছু করার নেই। হ্যাঁ, আর আমি খুব সহজে অসুস্থ হই না, কারণ ফ্যামিলির প্রাইম পার্সনদের কখনো অসুস্থ হতে হয় না। অসুস্থ হলেও তাদের সুস্থ থাকতে হয়। খুব মারাত্মক লেভেল অসুস্থ ছাড়া আমি অসুস্থ হই না। ঠিক আছে, ঠিক আছে।